শুধু দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। চেনা জানা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। জীবনযুদ্ধে জয়ী হবার অনেক কাহিনী আমরা শুনেছি, কিন্তু আজ এমন একজনকে আপনাদের সামনে উপস্থাপিত করব এটা একটু অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু যদি মানুষের মনের জোর থাকে, দৃঢ়তা থাকে, তাহলে কিভাবে যে দুঃখ কষ্টকে, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা যায় তার এক অনন্য উদাহরণ আমাদের আজকের অতিথি শিল্পী সেন। শিল্পী সেন এসছেন খুলনা থেকে। হঠাৎ একটা দুর্ঘটনায় ও পা হারিয়ে ফেলে, দুর্ঘটনায় পা কেটে ফেলতে হয়, কিন্তু তারপর তার শুরু হয় নতুন যুদ্ধ। আমরা তার কাছ থেকে শুনবো কিভাবে এই কাজটা করেছে। শিল্পী, তোমাকে আন্তরিক স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। প্রথমে জানতে চাই তোমার এই ছোটবেলার কথা। অনেক ছোটবেলায় যখন আমি বুঝতে শিখি তখন থেকেই বুঝতে পারি যে আমার মায়ের অনুপস্থিতি। আচ্ছা। তো বাবা, আমি কষ্ট পাবো বিধায় বাবা সবসময় লুকায় যায়, এবং বাবা মা দুজনেরই ভালোবাসা দেয়, এবং ছোটবেলা থেকে আমাকে অনেকভাবে মোটিভেট করে, অনেকভাবে আমাকে অনুপ্রেরণা দেয়। এবং আমি যখন বুঝতে শিখি তখন থেকেই বাবা আমাকে বলে যায় লেখাপড়া শিখতে হবে, বড় হতে হবে। এমন আছে যে বাবা কখনো কিছু জিজ্ঞাসা করলো, প্রেক্ষিতে আমি বাবাকে জিজ্ঞাসা করলাম তুমি আমার কাছে কি চাও, তখন বাবা একটা বিষয়ই সবসময় বলতো, আমি চাই তুমি প্রতিষ্ঠিত হও, তুমি নিজের পায়ে দাঁড়াও, তুমি লেখাপড়া করো। ছোটবেলা থেকে অসংখ্য হাজারবার বাবার মুখে আমি এই কথাটা শুনেছি। আর ছোটবেলা থেকে মায়ের অভাব কখনো বাবা বুঝতে দেয়নি, কিন্তু একটু পরে বাবা দ্বিতীয় বিবাহ করে, একটু ব্যতিক্রম হয়ে যায়, তারপরও বাবার ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যায়। জাহাজে চাকরি করতেন? হ্যাঁ, বাবা জাহাজে চাকরি করতেন। বাবার বেশিরভাগই যখন জাহাজ থাকতো একটানা 15 দিন, 20 দিন, 25 দিন বাইরে থাকতে হতো। আচ্ছা, তারপরে তুমি প্রথমে এসএসসি পাস করলে? হ্যাঁ, আমি প্রথমে, আমাদের বাড়িটা হচ্ছে সুন্দরবনের গা ঘেঁষে, ওপার সুন্দরবন, এপার আমাদের গ্রামের নাম কানাইনগর। বাড়ি থেকে একটু দূরে হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, ওখান থেকে আমি এসএসসি পাস করি। তারপর আমার এইচএসসি কমপ্লিট হয় বাজুয়া সুরেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয় থেকে। তারপর আমি নার্সিং কমপ্লিট করি টাঙ্গাইল মির্জাপুর কুমুদিনী হাসপাতাল থেকে। আমার নার্সিং কমপ্লিটের, নার্সিং পরীক্ষা পাশ করার 6 মাস পরে আমি ছুটিতে যাই আমার গ্রামের বাড়ি। ছুটি থেকে যখন ফিরি, ট্রেন করে আমি ফিরছিলাম হাসপাতালে। তো ফেরার সময় আমি যখন নামতে যাই তখন আমার এই দুর্ঘটনা ঘটে। তো সময়টা ছিল তখন ভোর 4:30। তো ট্রেন চলতে চলতে এক পর্যায়ে থেমে যায়। তখন হয়তো থামে না, হয়তো আমার ভুল, আমরা সবাই দেখি যে ট্রেন থেমে গেছে। ওই সময়টা আমি নামতে যাই। যখনই ট্রেন একটা সিঁড়ির পর আরেকটা সিঁড়িতে পা দিতে যাই, তখন একটু টান দেয় ট্রেনটা। যখন টান দেয় তখন আমার ডান হাত সরে যায়, আমার দু পা সিঁড়ি থেকে সরে যায়। তখন আমি বাম হাত দিয়ে ট্রেনের যে রেলিং আছে ওটা ধরে ঝুলে থাকি। আমার পাশে আরো 8-10 জন লোক ছিল, পাশে আমার একজন বান্ধবী ছিল, কেউ আমাকে লক্ষ্য করেনি। আমারও তখন খুব অল্প সময়ের ভিতরে এতটা ঘটনা ঘটে যাচ্ছে, আমারও কখনো মনে হয়নি ওই সময়টুকু যে আমি চিৎকার করে বলবো যে আমার হাতটা চেপে ধরো, বা আমাকে এখান থেকে ধরো, আমি পড়ে যাচ্ছি বা আমি ঝুলে আছি। এইটা আমার মাথায় তখন আসেনি। যখনই আমার হাতটা সরে যায়, ট্রেনের যে একটা ফাঁকা আছে, ফাঁকা দিয়ে আমি ট্রেনের নিচে পড়ে যাই। যখন আমি ট্রেনের নিচে পড়ে যাই তখন আমি চিৎকার করি। যখন আর ওই চিৎকারটা হয় যখন আমার একটা পায়ের উপর দিয়ে অলরেডি চাকাটা চলে যায়, তখন আমার প্রথম চিৎকারটা আসে। তারপরে চাকা চলে যায়, এবার আমি সজ্ঞানে বুঝতে পারছি যে আমার পায়ের উপর দিয়ে একটা চাকা চলে গেছে। আমি একটা চিৎকার করে আমি চিৎকার করার শক্তি হারিয়ে ফেলছি। তখন আমি অনুভব করলাম আমি লম্বালম্বি পড়েছিলাম, ট্রেনের চাকার চাপে আমি আড়াআড়ি হয়ে গেছি। যখন আমি আড়াআড়ি হয়ে গেছি তখন অনুভব করলাম আমার বুকে, কোমরে কিছু ভারী একটা জিনিসের চাপ লাগছে।
যেহেতু আমি নার্সিং এ ছিলাম, নার্সিং এ স্টুডেন্ট প্লাস 6 মাস আমি সার্ভিস করেছি, আমার এমনটা মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা ফেটে যাবে। যখন আমার কোমরে চাপ লাগছে তখন আমি নিজেই অনুভব করছি আমার কোমরটা হয়তো 2-1টা হাড় ভেঙে যাচ্ছে। তখন তোমাকে কি হাসপাতালে নিয়ে যাওয়া হলো কুমুদিনীতে? তখন আমি ট্রেনের নিচে, যখন 30 থেকে 35 সেকেন্ড পরে ট্রেনটা থেমে গেল, তখন উপর থেকে আমার যে বান্ধবী আমার সাথে ছিল ও উপর থেকে কান্নাকাটি করছে, চেঁচামেচি করছে। ওরটা শুনে আমি আবার চেঁচামেচি করলাম, করার পরে ট্রেন একটা পর্যায়ে থেমে গেল। থেমে যাওয়ার পরে আমাকে ট্রেনের নিচ থেকে 2 হাত ধরে টেনে বের করা হলো। তো আমার শুরুর স্ট্রাগলটা অনেক কঠিন ছিল, আর আমার একমাত্র উদ্দেশ্য ছিল, আমার কোনো শখ কোনো কিছুই ছিল না। একটা মাত্র শখ ছিল, আমাকে বড় হতে হবে, আমাকে লেখাপড়া শিখতে হবে, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। যখন আমার লেখাপড়া শেষ, আমার নার্সিং কমপ্লিট, এখন আমি একটা চাকরি করছি, এই সময়টা অ্যাক্সিডেন্ট আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। তখন আমি বারবার উঠে বসে দেখার চেষ্টা করছিলাম আমার পায়ের কি অবস্থা। আমার পাশে থেকে অনেকেই বলছে পায়ের অবস্থা ভালো না, পা নেই, কিন্তু আমি পায়ে ব্যথা অনুভব করছি, আমি বুঝতে পারছি আমার পাটা আছে। আমি বারবার উঠে বসার চেষ্টা করছি দেখার জন্য, কিন্তু আসলে কেটে ফেলা হয়েছে না, তখনও কেটে ফেলা হয়নি। তখন ট্রেনটা চলেছে স্লো ভাবে। যদি ট্রেন অনেক দ্রুত ভাবে চলতো, যাওয়ার পরের কথা বলছি। হ্যাঁ, হাসপাতালে যাওয়ার পরে কেটে ফেলা হয়েছে, কিন্তু ওই সময়টা পাটা একেবারে থেতলে আছে। তো ওই সময়টা সবাই বলছে যে পা নেই, কিন্তু আমি বুঝতে পারছি পা আছে। এভাবে আমি বারবার উঠে বসে দেখার চেষ্টা করছি। যেহেতু আমি মেডিকেলে ছিলাম, আমার একটু সাহস বেশি ছিল, তো আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার কোমরে ফ্র্যাকচার হয়ে গেছিল, ভেঙে গেছিল। তারপরে যখন হসপিটালে গেলাম, আমার একটা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা দেখলো, আমাকে একটা উঁচু বেডে শোয়াই দেওয়া হলো। যখন মাথাটা উঁচু হলো তখন আমি লাস্ট একবার আমার পায়ের অবস্থা দেখেছি, এবং পাটা দুমড়ে মুচকে অনেক বড়, পাটা দলা হয়ে এতটুকু হয়ে গেছে, ভেঙে একেবারে দলা পাকিয়ে গেছে। আচ্ছা, আমরা এবার একটু পরের জায়গায় যাই। তোমার হাসপাতালে পা কেটে ফেলা হলো, হাসপাতালে কতদিন থাকতে হয়েছিল? আমার হাসপাতালে টোটাল 7 মাস অ্যাডমিশন থাকতে হয়েছিল। তারপরে তুমি কি করলে? তারপর আমি বাড়িতে গেলাম, আমার বড় ভাইয়ের কাছে কিছুদিন থাকলাম। তারপরে আমি গ্রামের বাড়িতে বাবা মার কাছে গেলাম। তারপর বাড়িতেই থাকা শুরু করলাম। তখন কি সিদ্ধান্ত নিলে যে কি করবে? তখনও আমার কোনো সিদ্ধান্ত ছিল না যে আমি কিছু করতে পারবো। তখন আমি শুধু ভাবতাম বা ভাবতেই থাকতাম কি করা যায়, আমি কি করতে পারবো। আমার তো এখন হাঁটতে চলতে পারি না, নার্সিং এ জব করতে পারবো না, তখনও আমি দিশেহারা ছিলাম। তবে মনে একটা ইচ্ছা ছিল আমি কিছু করব। কিন্তু তখন ভাবতাম যে একটা কৃত্রিম পা লাগালে হয়তো আমি আবার নার্সিং এ জব করতে পারবো। কিন্তু যখন আমি কৃত্রিম পা লাগালাম, হাঁটা চলার পরে দেখলাম যে আমার কোমরে নানাবিধ সমস্যা রয়ে গেছে, আমার হাঁটতে চলতে অনেক অসুবিধা হয়, সেক্ষেত্রে আমি নার্সিং জবটা করতে পারবো না। তখন কম্পিউটার শিখলে? কম্পিউটার শিখলাম আরো পরে এসে। 2017 সালে আমার অ্যাক্সিডেন্টের পরে আমার বিয়ে হয়। বিয়ের পরে আমার মনে হয় যে আমার কিছু করা উচিত। আমার হাজবেন্ড প্রচুর সাহায্য করে আমাকে, আর সে প্রথম দিকে চাইতো আমি রেস্ট নেই, আমি স্বাভাবিকভাবে থাকি। আমার একজন সাহায্যকারীও ছিল, তিনি সবকিছু আমাকে সাহায্য করতেন, প্লাস আমার হাজবেন্ডও সাহায্য করতেন। তো এখন তো ফেসবুকের যুগ, ফেসবুক খুললেই দেখতাম আমার বান্ধবীরা সবাই জব করছে, আমার পরিচিত সবাই জব করছে। আমার একটাই ক্ষোভ ছিল, আমি কিছু করতে পারলাম না। তো এই ফ্রিল্যান্সিং এর ধারণা কে দিল তোমাকে? ফ্রিল্যান্সিং এর ধারণা প্রথম আমি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল থেকে একটা ট্রেনিং এর সুযোগ পেলাম, 20 দিনের একটা ট্রেনিং। তো ওখানে গিয়ে আমি প্রথম শুনলাম যে ফ্রিল্যান্সিং নামে একটা বিষয় আছে। তো তখন বুঝতাম শুধু গ্রাফিক্স ডিজাইনকেই ফ্রিল্যান্সিং বলে। তারপর বাড়িতে এসে ইউটিউব, গুগল এগুলো দেখতে শুরু করলাম। দেখতে দেখতে আমার এলাকার আমার একজন বড় ভাই, ওনাকে দেখলাম উনি একটা কোর্সে শিখছে, ফ্রিল্যান্সিং শিখছে, আমি ভিডিওতে দেখলাম, দেখেই ওনার সাথে আমি যোগাযোগ করলাম। এবং যখন আমি ওনার সাথে যোগাযোগ করলাম, আমি শুধু কম্পিউটারে খুব সামান্য বেসিকটা কপি পেস্ট করা, টাইপিং করা,
এইটা ছাড়া আমি আর কিছুই পারতাম না। আর সেই সময় আমার কম্পিউটার ছিল না। তো আমার ওই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে ওনার মাধ্যমেই উনি আমাকে ইনস্ট্রাকশন দিলেন, ওনার মাধ্যমেই আমার একটা ডেস্কটপ কেনা। তারপরে আমি যেটাই না বুঝতাম ওনাকে আমি ফোন করতাম, উনি ভিডিও কল করে আমাকে দেখাই দিত এভাবে না ওভাবে। এই ক্রম করতে করতে আমি একটা ইনস্টিটিউটে অ্যাডমিশন নিলাম। তো ওখান থেকে আমি খুব বেশি বুঝতে পারলাম না। তারপরে আমি ইউটিউব, গুগল এখান থেকে আমি কাজ শিখতে লাগলাম এবং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দিল আমার সেই বড় ভাই। করে দেওয়ার পরে আমি $10, $5, $50 কিছু কিছু আর্নিং করা শুরু করলাম। এগুলো হচ্ছে বিভিন্ন মার্কেটিং কাজ। আচ্ছা, মার্কেটিং কাজ, ইউটিউব প্রমোশন কাজ, না গ্রাফিক ডিজাইন না, এই ধরনের কাজগুলো। তো 2021 সালে এসে আমি এখন যে বিষয়টা নিয়ে কাজ করি, এই কাজটা আমার ওই বড় ভাই আমাকে শিখালো এবং বেস্ট কেয়ার আইটি নামে সে একটা প্রতিষ্ঠান করলো এবং আমাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে আমাকে হাতে কলমে শিখালো। প্লাস আমার সাথে আরো হয়তো প্রথম ব্যাচ ছিল, আরো হয়তো 20-25 জন ছিল। কি ধরনের কাজ করো এখন? ওই আমি যে কাজটা শিখাইছিল আমার বড় ভাই দেবদাস শিখারি, ওই কাজটাই করি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তা এই শেখাগুলো হচ্ছে অনগোয়িং, সবসময় আপডেট হতে থাকে, সবসময় শিখতে হয়। অথবা আমি কোনো ক্লায়েন্টের কাজ করছি, ক্লায়েন্টের একটা আলাদা রকমের চাহিদা আছে, সেই চাহিদা পূরণ করতে গিয়ে আমাকে অনেক কিছু শিখতে হয়। এমন আছে ক্লায়েন্ট এমন একটা কিছু আমার কাছে চাইলো যেটা আমি জানি না, সেই বিষয়টা আমি নিজে গবেষণা করি, আমার টিম মেম্বার আছে তাদেরকে নিয়ে গবেষণা করি, ট্রেনাররা আছে তাদেরকে নিয়ে গবেষণা করি। তোমার ক্লায়েন্ট সাধারণত কোন দেশের? আমার 85% ক্লায়েন্ট আমেরিকার। আচ্ছা। আর বাকিরা ইউকে, জাপান, জার্মান, কানাডা, অস্ট্রেলিয়া। এখন কি ধরনের কাজ করো তুমি তাদের জন্য? তাদের কারো না কারো বিজনেস আছে, হ্যাঁ, তারা বিজনেসটা অনলাইনে প্রমোশন করতে চায়, তারা প্রোডাক্ট সেল করতে চায়। তো আমরা স্বাভাবিকভাবে যখন ফেসবুক চালাই দেখি স্পন্সর দিয়ে একটা অ্যাড চলে আসে কিছু প্রোডাক্টের কেনাকাটা করার জন্য, ওই অ্যাডটাই আমি সেট আপ করি। এখন এর করে তোমার মাসে কিরকম উপার্জন হয়? শুরুটা অনেক কমে ছিল, কিন্তু এখন সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো হয়। আমরা পত্রিকায় দেখেছি যে তুমি এখন মাসে 2 লাখ টাকা পর্যন্ত আয় করতে পারো। এটা একটা অবিশ্বাস্য। যে এটা অবিশ্বাস্য, এটা আমার কাছেও অবিশ্বাস্য। আমি নিজেই এখনো ভাবি যে আমার দ্বারা কখনো 2 টাকা ইনকাম করা সম্ভব ছিল না। সেই আমি যে 2 লাখ টাকা ইনকাম করছি মাসে, এটা আমার কাছেও স্বপ্নের। আর এই স্বপ্নের জায়গা থেকে আমার বাবা পৃথিবীতে নাই, তাকে স্মরণ করে বলতে চাই, বাবা চেয়েছিলেন যে আমি কিছু করি। পৃথিবীতে একজনই সব থেকে বেশি মোটিভেট করেছে, সেটা হচ্ছে আমার বাবা। তো ওনার উদ্দেশ্যে আমি বলতে চাই যে হ্যাঁ বাবা, আমি পেরেছি, আমি তোমার মুখ উজ্জ্বল করতে পেরেছি, কিন্তু বাবা পৃথিবীতে এখন নাই। কিন্তু এটা হচ্ছে তোমার দৃঢ়তা। তুমি অনেকে হয়তো হয়ে যেত যে তোমার বিয়ের পরে হয়তো তুমি থাকতে গৃহবধূ হয়ে থাকতে যে কিছু করব না, কিন্তু তোমার মনে আমার হাজবেন্ড এটা চেয়েছে যে আমি রাতে কিছু না করি, আমি রেস্ট করি, কিন্তু আমার একটাই অনুরোধ ছিল যে আমাকে কিছু করতে দেওয়া হোক। কারণ আমি যদি বসে থাকি আমার ভিতরে একটা টেনশন, একটা খারাপ লাগা, এমন একটা পর্যায়ে চলে এসেছে আমি মানসিক রোগীর মতো হয়ে গেছি সবারটা দেখতে দেখতে, যে সবাই কিছু না কিছু করছে, আমি কিছু করতে পারলাম না। এই বিষয়টা নিয়ে একদিন আমি তাকে খুলে বললাম যে যাই কিছু হোক, ছোট কাজ হোক বড় কিছু হোক, আমাকে কিছু একটা করতে হবে, আমাকে ব্যস্ত থাকতে হবে। আমি যদি ব্যস্ত থাকি তাহলে আমি ভালো থাকবো, আমি যদি ব্যস্ত না থাকতে পারি তাহলে আমার কি হবে আমি জানি না। তো যখন আমার মানসিক অবস্থা দেখে উনি উদ্বুদ্ধ হলেন এবং বললেন যে ঠিক আছে, তুমি কি করতে চাও আমাকে জানাও, তুমি যা চাইবে আমি তাই করব। খুব ভালো। আসলে এই দৃঢ়তা এবং তোমার মধ্যে মনোবলটা ছিল বলে আজকে এই জায়গায় আসতে পেরেছো। আমি মনে করি তোমার এটা একটা দৃষ্টান্ত হওয়া উচিত সবার জন্য, যারা অনেক সময় দুর্ঘটনায় পড়ে অসহায় অবস্থায় থাকে, তারা কিছু করার কথা ভাবতে পারে না, কিন্তু তোমার এই কথা জানলে তারাও উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ, আমার মধ্যে যদি মনোবল থাকে তাহলে আমি নিশ্চয়ই একটা কিছু করতে পারবো।
আমি বসে থেকে বাড়িতে বসেই অনেক কিছু করতে পারবো। আমি শারীরিক দিক থেকে এখনো অসুস্থ। আমি যখন কাজ করি আমি একটানা 2-3 ঘন্টা 4 ঘন্টা আমি একটানা কাজ করতে পারি না। যখনই আমার শরীর খারাপ লাগে আমি একটু রেস্ট নিয়ে নিই, আমি একটু শুয়ে নিই, যখন একটু ভালো লাগে তখনই আমি কাজ করি। এমনও আছে ক্লায়েন্টের মিটিং আছে, মিটিং করতে হবে, আর যেহেতু দেশের বাহিরের ক্লায়েন্ট সবার সাথে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশই বলতে হয়, তো এমনও আছে যে আমি শুয়ে শুয়ে মিটিং করছি। তো এভাবেই আমি কাজ চালিয়ে যাচ্ছি, কিন্তু আমি কাজের কাছে আমি হার স্বীকার করতে রাজি নই। যেভাবেই হোক আমাকে জয়ী হতে হবে, আমাকে এই বিষয়টা ধরে রাখতে হবে। আর আমার বরাবরই আমার ভিতরে শেখার আগ্রহটা অনেক বেশি। কোনো প্রবলেম হলে আমি সাধারণভাবে কাউকে জিজ্ঞাসা করি না যে এটা কিভাবে সলভ করব, আগে আমি নিজে চেষ্টা করি। যখন দেখি যে না আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তখন আমি জিজ্ঞাসা করি যে এটা কিভাবে করব, এটা কিভাবে হবে, কিন্তু আগে আমি নিজে চেষ্টা করি। এবং এই যে নিজে চেষ্টা করাটা প্রথমে আমার ভিতরে ছিল না। আমাদের যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ট্রেইনার আমার বড় ভাই দেবদাস শিকারী দাদা, উনি প্রথম ব্যাচ থেকেই আমাকে একটু বেশি প্রেসার দিতেন। আমাকে বলতেন যে তুমি পারবা, তুমি দেখো, তুমি চেষ্টা করো, তুমি পারবা, তুমি আধা ঘন্টা চেষ্টা করে আমাকে ফোন করো, তুমি বলবা যে হ্যাঁ দাদা আমি পারছি। ঠিক আমি ওই আধা ঘন্টা চেষ্টা করতাম বা তার থেকে একটু বেশিও লেগে যেত কখনো, কিন্তু আমি তাকে পজিটিভ নিউজই দিতাম যে হ্যাঁ দাদা আমি পেরেছি, প্রবলেমটা সলভ করতে পেরেছি। অবশ্য 100টা প্রবলেমের ভিতরে 100টা সলভ হতো না, কিছু কিছু থেকে যেত, ওটা দাদা সলভ করে দিত। হ্যাঁ, নিজে নিজে সমস্যার সমাধান খুঁজে বার করাটা অনেক বেশি আনন্দের, এবং তাতে তোমারও নিজের ক্ষমতা বাড়ে যে হ্যাঁ আমি পারবো। আমি নিজে যেটা সলভ করি এটা আমার ব্রেন থেকে আর কখনো যায় না, এটা আমি কখনো ভুলে যাই না। এটা হচ্ছে সবথেকে, শুধু আমার বিষয় না, এটা যে কেউ যদি চেষ্টা করে, নিজে যদি কোনো কিছু সলভ করে, কোনো সমস্যার সমাধান করে, তাহলে এটা আজীবন হয়তো তার মাথায় গেঁথে থাকবে, এটা আর ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখন তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি? আমার ভবিষ্যতের পরিকল্পনা ফ্রিল্যান্সিং নিয়ে থাকা, এবং আমার মতো যারা শারীরিক প্রতিবন্ধী আছে তাদেরকে সহায়তা করা। অলরেডি আমাকে যারাই বলে, যারা জানে যে আমি ফ্রিল্যান্সিং করি, প্রত্যেক মাসে নতুন ব্যাচ হয়, কখনো 1 মাসের মাথা হয়, কখনো 2 মাসের মাথা হয়, তো বেস্ট কেয়ার আইটিতে। তো আমরা যারা শারীরিক প্রতিবন্ধী, যারা অনেক অসহায়, যারা এতিম গরিব, যদি এরকম জানানো হয় আমাদের অ্যাডমিন প্যানেলদের, আমরা তাদেরকে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ করে দিই। এবং আমাকে ব্যক্তিগতভাবে যদি কেউ বলে যে আমার এরকম শারীরিক প্রতিবন্ধকতা আছে, আমার বাবা মায়ের অবস্থা ভালো না, আমি 100% আমি তাদেরকে 100% স্কলারশিপে আমি সুযোগ করে দিই। এবং যে কেউ যদি আমাকে বলে যে আমি এই বিষয়টা বুঝছি না, আমি মিটিং করতে পারছি না, আমি চেষ্টা করি। এটা ঠিক আমি সবসময় পারি না এখন চেষ্টা করতে, কারণ আমার নিজেরই এখন প্রচন্ড কাজের চাপ। আমি যদি সুস্থ থাকতাম, আমাকে তো অনেক বেশি রেস্ট নিতে হয়। আমি যদি অন্যদের মতো সুস্থ থাকতাম। বেস্ট কেয়ার আইটির মূল বেস কোথায়? বেস্ট কেয়ার আইটি একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান। তো আমাদের একটা অফিসিয়াল অফিস ছিল, তো কেউ অফলাইনে ওভাবে কোর্স করে না, এই জন্য অফিসটা ছেড়ে দেওয়া হয়েছে এখন। আর যদি ভবিষ্যতে দেখি যে অফলাইনে কেউ সরাসরি গিয়ে ট্রেনিং করতে চায়, তাহলে আবার সুযোগ আমরা আবার করব, কিন্তু আপাতত আমাদের অনলাইনেই আছে। আর অনলাইনটা বেশি ভালো কেন মনে করি, আমাদের কাজটাই হচ্ছে অনলাইনে। একজন ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনে, যখন মিটিং করতে হয় তখন অনলাইনে। এখন অফিসের কোনো প্রয়োজন নেই, অফিসের কোনো প্রয়োজন নেই। আমরা ক্লাস করি জুম অ্যাপের মাধ্যমে। তো হঠাৎ করে যদি কোনো ক্লায়েন্ট বলে মিটিং করবে, আমরা জুম ওপেন করি, ওপেন করে জুম লিংকটা দিয়ে দেই, আমরা মিটিং করে ফেলি। যদি কেউ কোনো কিছু বুঝতে সমস্যা হয়, যদি কেউ বুঝতে না পারে, জুম লিংক দেই, জুমে আসে, স্ক্রিন শেয়ার করে, আমরা সলভ করে দেই। এটা আমার ক্ষেত্রেও আমি প্রবলেম হলে ওভাবে সলভিং করি, অন্য কেউ হলে তার ক্ষেত্রেও এটা সলভিং করা হয়। শিল্পী, তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি তোমার কথাটা জানালে, এবং তুমি একটা উজ্জ্বল উদাহরণ হয়ে থাকলে আমাদের সমাজে, যে কি করে একটা মনোবল যদি থাকে দৃঢ়তার সঙ্গে, তাহলে জীবন যুদ্ধে জয়ী হওয়া যায়।
আমরা আন্তরিকভাবে তোমাকে অভিনন্দন জানাই এবং তোমার মতো যারা তোমার উদাহরণ দেখে অন্যরাও যারা এই অসুবিধার মধ্যে আছে তারা নিশ্চয়ই এগিয়ে আসতে পারবে, উদ্বুদ্ধ হবে তোমার কথা। অনেক কৃতজ্ঞতা বাংলাদেশ টেলিভিশনের প্রতি আমার এই জীবন যুদ্ধটা সবার সামনে এনে তুলে ধরার জন্য। এবং আমার সবার উদ্দেশ্যে একটা কথাই বলার আছে, যদি কেউ চায় যে আমি কিছু করব, মনোবল যদি থাকে, শত প্রতিকূলতা তাকে আটকাতে পারবে না। এটা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই। হোক সে প্রতিবন্ধী, হোক সে ভালো মানুষ, হোক সে লেখাপড়া শিখে বেকারত্বের শিকার আছে, যে কেউ যদি মন থেকে চেষ্টা করে তাহলে সে সফল হবেই। আজ হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, একটা দিন না একটা দিন সে সফল হবে। আমি বিগত কয়েক বছর আগে ভাবতাম যে আমার ভিতরে কোনো সফলতা নেই, যাবতীয় দুঃখ, কষ্ট, গ্লানি, খারাপ লাগা সব আমার ভিতরে। কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে না, আমিও কিছু পাচ্ছি। হয়তো আমার থেকে অনেক ভালো পজিশনে অনেকে আছে, কিন্তু আমি যে এত স্ট্রাগল করে আমি একটা পর্যায়ে আসতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। নিশ্চয়ই। শুধু দর্শক, আমরা খুলনার শিল্পী সেনের কথা জানলাম এবং আপনারা শুনেছেন তার মুখেই কিভাবে জীবন যুদ্ধে জয়ী হয়েছে, জয়ী হয়ে আজকে একটা বড় জায়গায় পৌঁছেছে। এবং সে যেই কথাটা বলল যে কারো যদি ইচ্ছা থাকে তাহলে কোনো প্রতিকূলতাই তাকে দমিয়ে রাখতে পারবে না। সুতরাং আমরাও মনে করি আজকে আমাদের সমাজে এই শিল্পী সেনদের মতো মানুষরাই হচ্ছে আমাদের নায়ক, আজকের নায়ক। আমরা অনেক খলনায়ককে নায়কের মর্যাদা দিয়েছি, কিন্তু এরা আসলে নায়ক নয়। দৃষ্টান্ত হচ্ছে শিল্পী সেন আমাদের সমাজে কিভাবে বড় হতে হয়, আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হয়। চেনা জানা আজ এখানেই শেষ হচ্ছে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, ভালো রাখবেন।